আমি ফারহানা তাসমিন সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক আছি। আজকে সমাজবিজ্ঞান বিভাগের উপর ক্লাস নেব একাদশ অধ্যায়ের উপরে। আমাদের এই অধ্যায় আছে সামাজিক পরিবর্তন। আজকের ক্লাসে যে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়, সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক পরিবর্তনের তত্ত্ব। এখানে আমি দুটো তত্ত্ব আলোচনা করব, এলিটের সার্কুলেশন অফ এলিট থিওরি, প্যারোটোর, আর মার্কসের হচ্ছে তত্ত্ব। এক্ষেত্রে প্রথমে আসছি যে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়। সমাজ একটি গতিশীল সত্তা, সমাজ সর্বদাই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে বিশ্ব সবসময় চিরচঞ্চল বিশ্বমণ্ডল। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে পূর্বতন অবস্থা থেকে, একটু ভুল হয়েছিল সংশোধন করে নিচ্ছি, পূর্বতন অবস্থা থেকে পরবর্তী নতুন অবস্থায় রূপান্তর হওয়াকে আমরা বলতে পারি সামাজিক পরিবর্তন। সেখানে ঐতিহ্যবাহী অবস্থা থেকে বা অতীত অবস্থা থেকে ধীরে ধীরে ধাপে ধাপে নতুন অবস্থায় রূপান্তরিত হয়। এমন হতে পারে যে পরিবর্তন যেটা হচ্ছে সেটা ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। পরিবর্তন যে সবসময় ইতিবাচকই হবে তা বলা যায় না সবসময়। আবার পরিবর্তনটা ধীরে ধীরে হতে পারে, আবার আস্তে আস্তে হতে পারে। এই জন্য বলা হয়ে থাকে সোসাইটি ইজ আউটকামিং, ইজ নট এ বিইং। সোসাইটি ইজ এ প্রসেস, নট এ প্রোডাক্ট। তার মানে হচ্ছে যে সমাজ কি, সমাজ স্থির নয়, সমাজ সবসময় চলমান। এবং সমাজ সেটা শুধুমাত্র ফল না, সমাজ একটা প্রক্রিয়া, সামাজিক পরিবর্তন একটা প্রক্রিয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামাজিক পরিবর্তন কখনো আংশিক হতে পারে, কখনো সম্পূর্ণ হতে পারে। সম্পূর্ণ খুব কমই হয়ে থাকে, আংশিকের প্রতি সমাজবিজ্ঞানীদের মতবাদ বেশি যে সামাজিক পরিবর্তন আংশিক হয়। আবার কখনো হতে পারে যে পরিকল্পিত পরিবর্তন, কখনো হতে পারে অপরিকল্পিত পরিবর্তন। কখনো হতে পারে সেটা যে খুব দ্রুত পরিবর্তন, কখনো হতে পারে ধীরেভাবে। অভ্যন্তরীণ পরিবর্তন হতে পারে, বাহ্যিক পরিবর্তন হতে পারে। যদি অভ্যন্তরীণ পরিবর্তন হয় সেটাকে আমরা বোঝাবো হচ্ছে মূল্যবোধের ক্ষেত্রে পরিবর্তন, বোঝাবো হচ্ছে যে যেটা আমাদের নৈতিকতা, নীতিবোধ, সেই পরিবর্তনকে আমরা অভ্যন্তরীণ পরিবর্তন বোঝাবো। আর বাহ্যিক পরিবর্তনের ক্ষেত্রে সমাজ কাঠামোর পরিবর্তন, সমাজের প্রতিষ্ঠান, সমাজের সংস্থা, তার যে কার্যাবলী, তার যে পরিবর্তন, তাকে আমরা বলতে পারি সামাজিক পরিবর্তনের বাহ্যিক দিক। এখন আলোচনা করব যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে এই পরিবর্তনের কারণগুলো কী কী, যে কোন কারণগুলো কাজ করে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে। প্রথমত কাজ করে হচ্ছে ভৌগোলিক কারণের কথা আমরা অবশ্যই বলতে পারি। যে ভৌগোলিক পরিবর্তন হচ্ছে যেহেতু খুবই সমাজে আমরা জানি যে পূর্ব থেকে সমাজ সৃষ্টি হওয়ার পিছনে ভৌগোলিক পরিবেশে একটা গুরুত্বপূর্ণ উপাদান প্রভাব রয়েছে। ভৌগোলিক উপাদানে এর মধ্যে জলবায়ু, তারপর আবহাওয়া, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ উপাদান প্রভাব রাখে। আমরা দেখেছি যে আমরা পৃথিবীর ইতিহাস যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যে পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে যেখানে অনুকূল পরিবেশ সবসময় ছিল সেখানেই হচ্ছে সমাজ সভ্যতা গড়ে উঠেছে। এই জন্য আমরা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা দেখতে পাই, তারপর মেসোপটেমিয়ার সভ্যতা দেখতে পাই। আবার হচ্ছে যে গ্রিক ও রোমান সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে, কারণ সেখানে অনুকূল পরিবেশ ছিল। আর এজন্যই বিভিন্ন জায়গাতে যখন মরুভূমি অঞ্চল আমরা দেখতে পেয়েছি যাযাবর জাতি, যখন সেখানে মরুভূমিতে খাদ্য অভাব ছিল, মানুষ খাবার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে গিয়েছে। তাই এজন্য আমরা বলতে পারি যে ভৌগোলিক উপাদান হচ্ছে সামাজিক পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরপরে আসে হচ্ছে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে যে বা অর্থনৈতিক উপাদান আমরা বলতে পারি এটাকে। অর্থনৈতিক উপাদানের মধ্যে আসবে উৎপাদন ও বন্টন ব্যবস্থা। উৎপাদন এবং বন্টন ব্যবস্থায় যে কোনো সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সমাজের যে কার্ল মার্ক্সের যে তত্ত্ব আছে সেখানে আমরা পরবর্তীতে আলোচনা করব, যদিও যে দাস সমাজ, সামন্ত সমাজ, তারপর এসেছে যে পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ, সকল জায়গাতেই কিন্তু উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন হয়। তারপরে সম্পদের যে বন্টন ব্যবস্থা তার ক্ষেত্রে পরিবর্তন আসে। এই বিষয়গুলোর উপর নির্ভর করে সমাজও ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে। এরপর আমরা বলতে পারি রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে পরিবর্তন। রাজনৈতিক উপাদানের ক্ষেত্রে পরিবর্তনের মধ্যে যেমন হতে পারে যে যদি আমরা বলি ইংল্যান্ডের উদাহরণ দিই এখানে, তাহলে আসতে পারে যেমন একটা সময় ইংল্যান্ডে কী ছিল যে রাজতন্ত্র ছিল। পরবর্তীতে সেখানে হচ্ছে পার্লামেন্টের যে গণতন্ত্র আসে, রাজতন্ত্র উচ্ছেদ হয়ে যে এই যে রাজনৈতিক পরিবর্তনের ফলে হয়ে যায় কি গোটা সমাজ ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তন চলে আসে।
এরপরে আসে হচ্ছে যে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা ধর্মীয় উপাদানের কথা বলতে পারি। ধর্ম একটা গুরুত্বপূর্ণ উপাদান সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। যখনই সমাজে কখনো অরাজকতা বিশৃঙ্খলা অবস্থা দেখা যায় তখনই কিন্তু দেখা গিয়েছে কি যে ধর্মগুরু যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় তাদের আবির্ভাব হয়েছে এবং তারা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এক্ষেত্রে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারি, আমরা যিশু খ্রিস্টের কথা বলতে পারি, আমরা গৌতম বুদ্ধের কথা বলতে পারি। পাশাপাশি ধর্মীয় উপাদান যেমন সমাজকে সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসে হচ্ছে যদি আমরা শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা উপাদান সমাজ পরিবর্তনের জন্য, কারণ শিক্ষা মানুষের মনে বিকাশ সাধন করে থাকে, মানুষের ভিতরে যে কুসংস্কার থাকে, যে জড়তা থাকে সেগুলো মানুষকে দূর করে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, মনে মানব মনে উন্মেষণ ঘটিয়ে থাকে। তো শিক্ষা সমাজের কুসংস্কার দূর করে সমাজকে এগিয়ে নিয়ে যায়। সামাজিক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আসে আরও একটি উপাদান, সেটা হচ্ছে জনসংখ্যার স্থানান্তর। আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে জনসংখ্যার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ঘটে এবং তার ফলেও কিন্তু সেই জায়গার সমাজের পরিবর্তন হয়ে থাকে। যা আমরা যদি দেখি যে আমাদের গ্রাম অঞ্চলে হয় কি যে নদী ভাঙন হয়ে থাকে, অথবা হচ্ছে বা তারা হয়তো বা ঋণগ্রস্ত বিভিন্ন কারণে তারা কিন্তু বাধ্য হয় সেই জায়গাটা চেঞ্জ করতে, বা যদি এই যে বিভিন্ন সময় আমাদের এই বর্ষা মৌসুমে কিছুদিন পরেই শুরু হবে নদী ভাঙন, তখনই কিন্তু অনেক মানুষ গ্রাম থেকে উচ্ছেদ হয়ে তারা কিন্তু শহরে যেতে বাধ্য হয়। তো এই যে ব্যবস্থাটা যে জনসংখ্যার স্থানান্তর, তার ফলে কিন্তু সমাজে একটা পরিবর্তন চলে আসে। এরপরে আসে হচ্ছে আমরা বলতে পারি তথ্য ও প্রযুক্তির প্রভাব। তথ্য আর প্রযুক্তি যে এই যে নতুন নতুন আবিষ্কার, বা আমরা যে এখন আমরা যে অনলাইনে আজকে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। পাশাপাশি যে প্রথম থেকে যদি আলোচনা করি আমাদের ইন্টারনেট, কম্পিউটার, তারপরে বিভিন্ন বিজ্ঞানের যে বিভিন্ন আবিষ্কার, সেইগুলো কিন্তু যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে সমাজের পরিবর্তনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যখন বলতে পারি যে স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয় বা সুতা কাটার মেশিন যখন আবিষ্কার হয়, এর ফলে কিন্তু শিল্প বিপ্লবটা ত্বরান্বিত হয়েছিল ইংল্যান্ডে। তার ফলশ্রুতিতে কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার আবির্ভাব ঘটে। এরপরে আমরা বলতে পারি উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা। উন্নত যোগাযোগ ব্যবস্থাও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আগে যেখানে মানুষ হচ্ছে একটা চিঠি আমেরিকার পাঠাতে 3 মাস লাগতো বা 4 মাস লাগতো, এখন কিন্তু আমরা এখানে একটা ইমেল জাস্ট আমরা হচ্ছে যে সেন্ড করি, সাথে সাথে পেয়ে যায়, কয়েক সেকেন্ডে ব্যাপার হয়ে যায়, আমাদের কোনো সময় লাগে না। বিশ্বে যে কোনো তথ্য আমরা এখন সবাই জানতে পারি সহজেই। তো এই যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, সেটাও কিন্তু সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া যুদ্ধ, বিপ্লব বা সমাজ সংস্কার, এই বিষয়গুলো সমাজকে দ্রুত ত্বরান্বিতভাবে পরিবর্তন করে থাকে। তার মধ্যে যদি আমরা বলি যেমন হচ্ছে রুশ বিপ্লব, ফরাসি বিপ্লবের কথা আমরা বলতে পারি, তখন এই বিপ্লবগুলো কিন্তু মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা এই বিষয়গুলো নিয়ে এসেছিল। এবং এই যখন কোন বিপ্লব সাধিত হয় তখন কিন্তু এই পরিবর্তনগুলো দ্রুত সাধিত হয়ে থাকে। এছাড়াও যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব, সেই ব্যক্তি যেমন সমাজ সংস্কারের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের দিকে তাকালে আমরা বুঝতে পারি, যেমন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাদের উদ্যোগেই কিন্তু কী হয়েছিল, যেখান থেকে সতীদাহ প্রথার বিলোপ হয়েছিল, তারপর বিধবা বিবাহের প্রচলন হয়েছিল। তাই আমরা বলতে পারি যে এই যে বা শেখ মুজিবুর রহমানের কথা আমরা বলতে পারি, তিনি তার নেতৃত্বে কিন্তু এই যে বিশাল ব্যক্তিত্ব সমাজের পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে এই বিষয়গুলো, বা মহাত্মা গান্ধী। আচ্ছা, তাহলে এই আলোচনা থেকে মোটামুটি আমরা সামাজিক পরিবর্তনের কারণগুলো আমরা বুঝতে পারলাম। এরপরে সামাজিক পরিবর্তনের তত্ত্ব আছে দুটো, যে তত্ত্বকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি চক্রাকার তত্ত্ব, আর একটা হচ্ছে কি লিনিয়ার বা রৈখিক তত্ত্ব। চক্রাকার তত্ত্বের মধ্যে আমরা আলোচনা করব প্যারেটোর সার্কুলেশন অফ এলিট। হ্যাঁ, এই তত্ত্বটা হচ্ছে কি যে চক্রাকার বলতে সে যেটা বোঝাচ্ছে যে ঘুরে মানে একটা অবস্থা থাকে, সেখান থেকে ঘুরে পরিবর্তিত হয়ে আবার পুনরায় সেই অবস্থা ফিরে আসা। এখন যে এটা আসে যে এলিট, মূলত প্যারেটোর সার্কুলেশন অফ এলিট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের বুঝতে হয় এলিট কি। এলিট যদি আমরা বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে প্যারেটোর ভাষায় প্যারেটো এলিট বলতে বুঝিয়েছেন হচ্ছে যে কোনো বিষয়ে যখন ব্যক্তি সর্বোচ্চ কর্মদক্ষতা অর্জন করে, উৎকর্ষতা অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে, সেই ব্যক্তিগুলোকে তিনি এলিট হিসেবে চিহ্নিত করেছেন। এই জন্য তিনি কিন্তু বলেছেন, তার একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেছেন কি হিস্ট্রি ইজ দ্য গ্রেভইয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসি।
মানে এই যে ইতিহাসটা হচ্ছে কি অভিজাতদের একটা কবরস্থান, এরকমভাবে তিনি বলেছেন। এবং এক্ষেত্রে যে জিনিসটা আসে, তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে এলিট মানুষ, যারা হচ্ছে দক্ষ এবং তারা হচ্ছে অভিজ্ঞ এরকম মানুষ, আরেকটা হচ্ছে সাধারণ মানুষ। এবং এই এলিটদেরকে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে শাসনকারী এলিট, আরেকটা হচ্ছে অশাসনকারী এলিট। এখন যারা শাসন ক্ষমতায় থাকে এবং শাসন ব্যবস্থা থেকে পরিকল্পনা গ্রহণ করে, তা বাস্তবায়ন করে, তারা হচ্ছে শাসনকারী এলিট। আর অশাসনকারী এলিট হচ্ছে যারা ক্ষমতায় নেই কিন্তু তাদের যোগ্যতা আছে ক্ষমতায় যাওয়ার এবং তারা যে কোনো সময় যেতে পারে। এবং তিনি মানুষের মধ্যে দুই ধরনের গুণাবলীর কথা বলেছে, একটা হচ্ছে প্রথম শ্রেণীর রেসিডিউস, আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস। প্রথম শ্রেণীর রেসিডিউসের মধ্যে হচ্ছে কি তারা হচ্ছে প্রগতিশীল এবং তারা হচ্ছে যে কোনো ধরনের উদ্যোগ নিতে আগ্রহী, তারা পরিবর্তনে বিশ্বাসী, তারা উদ্ভাবনী শক্তি তাদের আছে, তবে তারা কঠোর না। এবং এই ধরনের মানুষকে অনেকটাই হচ্ছে ম্যাকিয়াভেলি থেকে যে ফক্স শব্দটা তিনি এনেছেন, যে সেখানে তিনি যে বলেছিলেন যে ম্যাকিয়াভেলি যেমন বলেছিলেন যে শাসক হবে কি, যে শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো হলো বলশালী। তো এখানে তিনি বলেছেন কি যে প্রথম শ্রেণীর রেসিডিউস যাদের মধ্যে থাকে তারা অনেকটা ফক্সের মতো, যেমন শৃগালের মতো তাদের বুদ্ধিমান বা বুদ্ধি, এরকম তিনি বোঝাতে চেয়েছেন। এবং পরে যে আরেকটা গ্রুপ আছে দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস, এই দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস হচ্ছে কি তারা হচ্ছে অপ্রগতিশীল, তারা হচ্ছে জড়ো, তারা যেমন আছে তেমনই থাকতে চায়, তেমন পরিবর্তনে বিশ্বাসী না। তো এই বিষয়টা নিয়ে প্যারেটো বলতে গিয়ে বলেছেন যে যারা শাসনকারী এলিট হবে তাদের মধ্যে প্রথম শ্রেণীর রেসিডিউস এবং দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস দুটারই সম্মিলন ঘটবে, তাহলেই তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু আসলে মানুষের মধ্যে এই দুইটা গুণাবলী কখনোই সম্পূর্ণরূপে সমন্বয় দেখতে পাওয়া যায় না। এই জন্য দেখা যাচ্ছে কি হয়তোবা প্রথম শ্রেণীর যারা রেসিডিউস তারা ক্ষমতায় এসে তারা প্রথম দিকে ভালো উদ্বোধনী ক্ষমতা উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করে এবং জনপ্রিয়তার সাথে ক্ষমতায় থাকে। পরবর্তী সময় যেহেতু তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর রেসিডিউসটা কম, তারা হচ্ছে কি রক্ষণশীল না বা তারা অতটা শক্তি প্রয়োগ করছে না, তখন তাদের যে দুর্বলতাগুলো থাকে সেই দুর্বলতার ফাঁকে দিয়ে রাষ্ট্রে যারা ক্ষমতায় নেই ওই শ্রেণীর এলিটরা চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার। তো একটা সময় দেখা যাচ্ছে কি যে তাদেরকে হটিয়ে দিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস বহনকারী এলিট তারা হচ্ছে ক্ষমতায় যায় এবং তারাও ক্ষমতায় গিয়েও কিন্তু তারা বেশি দিন থাকতে পারে না। এই কারণেই কারণ হচ্ছে যে তারা হচ্ছে তাদের মধ্যে প্রথম শ্রেণীর রেসিডিউসের ঘাটতি রয়েছে বা অভাব রয়েছে। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি যে তারা যখন দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস অধিকারী শাসক শ্রেণী তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা কিছুদিন টিকে থাকে এবং তাদের শাসন ব্যবস্থা চালিয়ে নেওয়ার জন্য তারা প্রথম শ্রেণীর রেসিডিউসের কিছু মানুষকে সুযোগ দেয় তাদের সাথে কাজ করার জন্য। এবং এছাড়াও কিছু এলিট তাদের নিজস্ব ব্যক্তিগত গুণাবলীর দ্বারা ক্ষমতার যায় যাদের মধ্যে প্রথম শ্রেণীর রেসিডিউস আছে। তো এইভাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে আবার সেই প্রথম শ্রেণীর রেসিডিউসের অধিকারী শাসক শ্রেণীরা পুনরায় আবার ক্ষমতা আসে। তো এই যে এক ধরনের শাসক শ্রেণীর আবর্তন হওয়া, ধীরে একবার প্রথম শ্রেণীর রেসিডিউসের অধিকারী এলিটরা ক্ষমতা যাচ্ছে, আবার একবার দ্বিতীয় শ্রেণীর রেসিডিউসের অধিকারীরা ক্ষমতা যাচ্ছে, এই যে চক্রাকারভাবে যে আবর্তন ঘটছে এই বিষয়টাকেই প্যারেটো বলেছে কি দ্য সার্কুলেশন অফ এলিট। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সামাজিক পরিবর্তনের, সেটা হচ্ছে মার্কসের তত্ত্ব। আচ্ছা, মার্কসের তত্ত্বটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা বলতে হয় যে কার্ল মার্কস সমাজবিক পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিক উপাদানের উপরে গুরুত্ব দিয়েছেন এবং তিনি সমাজে যে তার যা দাস ক্যাপিটাল গ্রন্থে তিনি সমাজ কাঠামোকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারকে বলা হয় মৌল কাঠামো এবং এর মধ্যে অর্থনীতি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ উপাদান এবং বেসিক স্ট্রাকচার বলতে তিনি অর্থনৈতিক উপাদানকেই বুঝিয়েছেন। আর সুপার স্ট্রাকচারের মধ্যে ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, আদার্স যা আছে সকল কিছুকে তিনি যে সুপার স্ট্রাকচারের মধ্যে বলেছেন বা উপরিকাঠামোর মধ্যে বলেছেন। এবং তিনি বলেছেন কি কার্ল মার্কস বলেছেন যে যখন বেসিক স্ট্রাকচারে পরিবর্তন আসে তখন আপনি ধীরে ধীরে সুপার স্ট্রাকচার পরিবর্তিত হয়। আবার যখন হচ্ছে যে বেসিক স্ট্রাকচার তার মানে যে বেসিক স্ট্রাকচার মৌল কাঠামোটাই হচ্ছে পরিকাঠামোর ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে, তাই তিনি অর্থনীতির উপরে ফোকাস করেছেন। এবং এই আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা করেছেন যে কি যে সমাজের যে 5টা ভাগ, সমাজে যে মানব সভ্যতার বিকাশ ক্ষেত্রে তিনি 5টা ধাপকে আলোচনা করেছেন ধীরে ধীরে, সেই বিষয়গুলো নিয়ে এসেছে। সেই বিষয়গুলোর মধ্যে যে ধাপগুলো আছে তা হচ্ছে দাস সমাজ,
সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, ও প্রথমে যেটা ছিল যে আদিম সাম্যবাদী সমাজ, তারপর দাস সমাজ, সামন্ত সমাজ, তারপর হচ্ছে যে পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ, এবং তিনি বলছেন যে এক সময় সমাজতান্ত্রিক সমাজে থেকেই সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা হবে। আচ্ছা, তো এই যে সমাজগুলো ধীরে ধীরে এসেছে স্টেপ বাই স্টেপ, একটু লিখছি। আদিম সাম্যবাদী সমাজ প্রথমে যেটা আসে যে আদিম সাম্যবাদী সমাজ সম্বন্ধে আমরা যদি আলোচনা করি, তাহলে প্রথমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে এই সমাজের ব্যবস্থায় মানুষ কেমন ছিল, যে সেখানে কিন্তু কোনো ধরনের শ্রেণী বৈষম্য ছিল না, শ্রেণী শোষণ ছিল না, এবং এই সময় মানুষ যা পেত তা সবাই একসাথে ভুরিভোজ করতো, খেত, আর না পেলে, কোনো খাবার না পেলে না উপবাস থাকতো। এটাকে মিনু মাসিনের ভাষায় আমরা বলতে পারি কি, লাইফ ওয়াজ আইদার ফিস্ট অর ফাস্ট। পরবর্তীতে দীর্ঘদিন মানুষ এই সমাজ যে বিদ্যমান ছিল, এরকম একটা অবস্থা মানুষ দীর্ঘদিন ছিল কার্ল মার্ক্সের মতে। পরবর্তীতে যে সমাজ উদ্ভব হয় তাকে বলা হয় হচ্ছে দাস সমাজ। এখানে উৎপাদন উপকরণের মালিক এবং ছিল হচ্ছে দাস মালিকরা। এখানে এই সমাজে দুইটা শ্রেণীকে আমরা দেখতে পাই, একটা হচ্ছে দাস মালিক, দুই হচ্ছে দাস। মূলত উৎপাদন উপকরণের মালিকানার উপর ভিত্তি করে তিনি কিন্তু সমাজে দুটা শ্রেণীকে সবসময় দেখেছেন কার্ল মার্ক্স। একটা শ্রেণী হচ্ছে কি দাস মালিক, আর একটা হচ্ছে দাস। এবং দাসদের আসলে প্রকৃত অর্থে কোনো মানবিক জীবন ছিল না, তাদের কোনো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক কোনো জীবন ছিল না। তারা সেখানে অন্যান্য পশুর মতো তাদের সাথে আচরণ করা হতো। একজন দাসের একজন দাস মালিকের কতগুলো দাস আছে তার উপর নির্ভর করতো যে তার প্রভাব প্রতিপত্তি। তার মানে যে বর্তমান সমাজে আমরা যদি দেখি যে একজন গ্রামের একজন কৃষকের কতগুলো গরু আছে, তার উপর যে তার আধিপত্য বোঝা যায় যে সে কত ধনী কৃষক, ঠিক সেরকমই অনেকটা যে দাস মালিকের কতগুলো দাস আছে তার উপর তার আধিপত্য নির্ভর করছে। এবং এই দাসদেরকে প্রতি একটা অমানবিক আচরণ সবসময় করা হতো, এবং যার ফলশ্রুতিতে একটা সময় গিয়ে যখন আস্তে আস্তে করে মুদ্রা প্রচলন হওয়া শুরু করে, বা তখন হচ্ছে আস্তে আস্তে করে এই দুইটা শ্রেণীর মধ্যে বিপ্লব হয় বা সংঘর্ষ হয়, এবং সেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে রূপান্তর হতে নতুন সমাজের সৃষ্টি হয়। তাকে আমরা বলতে পারি সামন্ত সমাজ বা সামন্ত প্রথাও আসতে পারে। এই সামন্ত সমাজে আমরা যে জিনিসটা দেখতে পাই, একটা হচ্ছে সামন্ত প্রভু, দুই হচ্ছে যে ভূমিদাস। এখন যারা মূলত দাস মালিক ছিল তাদের রূপান্তর ঘটে, মূলত তারা রূপান্তর হয়ে তারা সামন্ত প্রভু হয়। আর এই সমাজ ব্যবস্থার উৎপাদন মূল উপকরণটা ছিল ভূমির মালিকরা হচ্ছে সামন্ত প্রভু, আর যারা ভূমির সাথে আষ্টেপৃষ্টে বাঁধা, যাদের শ্রম দেওয়া ছাড়া কিছু ছিল না, তারা হচ্ছে ভূমিদাস। এবং এই ভূমিদাসরাও হচ্ছে সামন্ত প্রভু দ্বারা নির্যাতিত হতো, নিপীড়িত হতো। এই সমাজ ব্যবস্থাতেও কিন্তু শ্রেণী শোষণ ছিল। দাস সমাজ ব্যবস্থাতে যেমন শ্রেণী শোষণ ছিল, সেটা পরিবর্তিত হয়ে সামন্ত সমাজ আসলেও সেই সমাজ ব্যবস্থাতেও কিন্তু সবসময় কী ছিল, শ্রেণী শোষণটা ছিল। এবং একটা সময়ে যখন আস্তে আস্তে করে এই ভূমিদাসদের শ্রমের উপর নির্ভর করে পুঁজি সঞ্চয় বেশি হওয়া শুরু করে, এই সামন্ত প্রভুরাই আস্তে আস্তে করে শহরে গিয়ে বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করা শুরু করে। তখন পুঁজির উদ্ভব হওয়া শুরু হয়, মুদ্রা প্রচলন শুরু হয়, বিনিময় প্রথা উঠে গিয়ে মুদ্রা জমানো ব্যাংক সিস্টেমে আস্তে আস্তে করে শুরু হয়। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই বিভিন্ন আবিষ্কারের ফলশ্রুতিতে যে পুঁজিবাদী সমাজের আবির্ভাব ঘটে। পুঁজিবাদী সমাজ এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে কার্ল মার্ক্স মূলত
মানে সবচেয়ে শ্রেণী বৈষম্যময় সমাজ বলে আপনি বলেছেন। এবং সেই সমাজে আমরা দুইটা শ্রেণীকে দেখতে পাই, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। এবং এই মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব ছিল সবসময় বা দ্বন্দ্ব বিদ্যমান, এবং কার্ল মার্কস বলেছে কি যে মালিক শ্রেণী সর্বদাই শ্রমিক শ্রেণীর শ্রমটাকে হচ্ছে তারা কি করবে, তারা হচ্ছে যে কনজিউম করবে, এবং তারা যা উৎপাদন করে তা কিন্তু শ্রমিক শ্রেণী ভোগ করতে পারে না, এবং তাদেরকে যে পরিমাণ মজুরি দেওয়া হয় সেটা শুধুমাত্র তাদেরকে সার্ভাইভ করে রাখার জন্য, কোনো মতে তার টিকে থাকবে এরকমভাবে। তো একটা সময় কার্ল মার্কসের কথা ছিল যে তার অনুসারে তিনি ভেবেছিলেন যে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব হবে, এবং সেই দ্বন্দ্ব থেকে উত্তরণ ঘটবে হচ্ছে কি সমাজতান্ত্রিক সমাজে। এবং সমাজতান্ত্রিক সমাজ যেখানে কিনা সকল কিছু হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় থাকে, সেখানে কোনো শ্রেণী শোষণ থাকবে না, সেখানে কোনো স্বার্থদ্বন্দ্ব থাকবে না, এবং মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী সে মজুরি পাবে। এবং তার কথা অনুসারে যে সমাজতান্ত্রিক সমাজ রূপান্তর ঘটবে এক সময় সাম্যবাদী সমাজে, সাম্যবাদী সমাজ যেখানে মানুষ কী করবে, তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করবে। সেখানে উৎপাদন, বন্টন, ভোগ কোনো কিছুর উপরে কোনো কি শ্রেণী বৈষম্য বা শ্রেণী শোষণ থাকবে না, এবং সেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে। এবং সেখানে আসলে এই সমাজটা হচ্ছে তার, যদিও সেরকম সমাজ এখানে কার্ল মার্কসের তত্ত্বটাও কিছুটা সমালোচনার সম্মুখীন হয়েছে, প্যারেটো তত্ত্ব সমালোচনার সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা যেটা বলতে পারি যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এলিট তত্ত্ব যেটা, যে প্যারেটো এলিট তত্ত্ব এবং কার্ল মার্কসের এই যে তত্ত্বটা সামাজিক পরিবর্তনের দ্বন্দ্বমূলক তত্ত্ব, এই দুটো তত্ত্বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সামাজিক পরিবর্তনকে ব্যাখ্যার ক্ষেত্রে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আর আসলে আমরা এখন একটা দুর্যোগময় পরিবেশ সময় পার করছি, তো এই সময় সবাইকে সাবধানে থাকতে হবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই যেন আমরা এই সময়টা পার করে আবার একত্রিত হতে পারি সেই কামনা থাকলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।